আমরা যে পুঁজির যে কথাটা একটু শুনলাম ফরহাদ ভাইয়ের আলোচনায়, একটা দীর্ঘ দার্শনিক পরিপ্রেক্ষিত থেকে তিনি রাজনৈতিক প্রস্তাবনা আকারে যে কথাগুলো বলেছেন তার লেখার ভেতরে সেগুলো আমরা অনেকদিন ধরে পেয়েছি। আজকে আমার কাছে যেটা একটা খুব নতুন দিক মনে হয়েছে সেটা হচ্ছে উনি যে অধিকার তত্ত্ব এবং মানব মর্যাদার তত্ত্ব, এই দুটো প্যারাডাইমকে আলাদা করে যে বিশ্লেষণটা করলেন, এটা আমার কাছে খুবই একটা ভিন্ন আলাপ মানে আমি বুঝলাম যে আপনার প্রশ্নটা হলো যে আমরা কোরআন নিয়ে আলোচনা করছি, মানে আমরা বলছি যে কোরআনটা আপনাকে অরিজিনালি পড়তে হবে যদি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করতে হন। কোরআনকে বাদ দিয়ে আপনি আমাদের মতন দেশে যেখানে ইসলাম একটা গুরুত্বপূর্ণ, এটাকে আপনি নতুন করে তাকে পর্যালোচনা করা, তার কাছে নতুন করে শিক্ষা গ্রহণ করা ছাড়া আপনি এখানে কোনো মৌলিক কোনো আমাদের সমাজে পরিবর্তন করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম প্রস্তাবনা, ঠিক আছে। আর গায়েবের ব্যাপারটা না, আপনি ওদের খেয়াল করেন না, কথা হচ্ছে গায়েবে ইমান আত্মসমর্পণ করার কথা ইসলামে বলা হয়েছে। এটা ফিলোসফিক্যালি আলোচনা হয়েছে, এটা ধর্মীয় আলোচনা আকারে করা হয়নি। আপনি আগেরটা খেয়াল করেন না বোধ হয়। আমরা বারবার বলেছি যে মার্কসের যে কন্ট্রিবিউশন সেটা হলো হেগেলের যে অনেক ট্রুথ থিওলজির মধ্যে ধর্মতত্ত্বের মধ্যে আছে, এটাকে আপনাকে ধুয়ে মুছে আগে সামনে আনতে হবে, তারপর তো মানা না মানার ব্যাপার। তা সেজন্য আপনি এই যে ব্যাপারটা যে রয়েছে কী করে রয়েছে, কী করে পড়বো, পদ্ধতিগত দিক কী হবে, ওটাই আরিফ বিল্লাহ আপনাকে দেখিয়েছে ওর মতন করে যে আমরা কী করে গায়েবে ইমান তর্কটা, আমাদের ইমান শব্দটা যে তর্কটা ইসলামী সিলসিলার মধ্যে তার যে ট্রেডিশনাল ডিসকার্সিভ ট্রেডিশন তার মধ্যে কী করে হয়েছে এবং আমরা এটাকে কী করে বুঝবো। আচ্ছা, আত্মসমর্পণ কথার সঙ্গে আত্মসমর্পণ, এটা খেয়াল করবেন। হ্যাঁ, আত্মসমর্পণ মানে কি, যার আত্ম আছে সে তো সমর্পণ করে না, কিন্তু আত্মা না থাকলে তো সমর্পণ হবে না। আপনি কি মনে করেন? আত্ম থাকতে হবে নাকি? ঠিক ঠিক। আচ্ছা, আপনি কি করে নিশ্চিত হলেন যে আপনার আত্ম আছে? আত্ম আছে, আত্ম বলতে আমি বুঝাচ্ছি আমার সেলফ। না, আমরা এটা নিয়ে আলোচনা করছি না, তাহলে আপনি পুরোটাই মিস করে গেছেন। আমি ওই আত্ম নিয়ে কথা বলছি না। আমরা বলছি যে যে জন্য আমরা স্পিরিচুয়ালির কথা বলছি, আপনি যে স্পিরিচুয়ালিটি যে কমোডিটি পাশে যেটা বেচা কিনা হয়, এটা পুঁজিতন্ত্র, এটার সঙ্গে স্পিরিচুয়াল সম্ভব আমরা আলোচনা করছি না একদমই। আমরা আরেকটা সেশন করব স্পিরিচুয়াল বলতে কী বোঝায়। আমরা সদরে ব্যবহার করছি কিন্তু রুহানিয়া, রাইট। এবং এই সকালে আপনি সকালে ছিলেন আমার সঙ্গে, তখন কিন্তু আপনি শুনেছেন প্রত্যেকটা গান ব্যাখ্যা করেছি আমি। আপনার মার্কস রুহানিয়াতেও পড়েছি মোটামুটি। না, তাহলে তো এই প্রশ্ন আপনি করতেন না, এই প্রশ্ন তো করতেন না। করতেই পারে, কারণ না প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন তো অবশ্যই করতে পারেন, আমি সেটা বলছি। তাহলে পড়ছি বলতে বলেন না, তাহলে দুটো এক হতে পারে না, একটা হতে পারে, হয় আপনি পড়ছেন অথবা আপনি না। আমি ওটা বলি না, সেটা আপনি বুঝবেন। আমি ধরে দিচ্ছি যে আপনি যখন বলতেছেন আমরা তো এটা তো একটা সিরিয়াস, মানে আমি ঠিক এরকম সিরিয়াস আলোচনা চাইও নাই আসলে, অনেস্টলি এটা সিরিয়াস ব্যাপার। তো আমার মনে হয় পুরোপুরি নাকচ না করে দিই, আপনি যেমন নাকচ করে দিলেন শুরুতে, নাকচ না করে কি বলা হচ্ছে এদিকে মনোযোগী হলে বেশি আলোচনার ফলপ্রসূ হবে। প্রথমত হচ্ছে যে ইসলামের মধ্যে গায়েবী ইমান কথাটা কেন বলা হয়, এটা সম্পর্কে আপনার কি আলাদা কোনো ব্যাখ্যা আছে? না। বা আপনি কি ইসলাম ব্যাপারে ধর্মের কোনো আগ্রহ আছে আপনার আদৌ? মানে পলিটিক্যালি অর্থে আছে। অর্থ কি? অর্থ কি মানে কি এটা ব্যাখ্যা করেন তাহলে সহজ। পলিটিক্যালি অর্থে যেমন আমার যে জনগোষ্ঠী দেখে এখানে ধরেন অনেক ইসলাম যারা মুসলমান এবং তারা নিপীড়িত, এবং নিপীড়িত কেন এই বিষয়ে লড়াইয়ের বিষয়টা নিয়ে আমি আগ্রহী। সেটা তো ইসলাম ধর্মের তর্ক না, তো ওটা তো ইকোনমিক্সের পলিটিক্সের কোশ্চেন। কিন্তু আপনি ধর্মের ব্যাপারে অনুভূতির জায়গা থেকে, জি, মানে তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানোর জায়গা থেকে। হ্যাঁ, আমরা ওটা আলোচনা করছি না, ওটা তো বিহেভিয়ারিয়াল ব্যাপার। এমনিতে ইসলাম ধর্ম সম্পর্কে বা কোনো ধর্ম আপনার কোনো আগ্রহ নাই, তো ভেরি গুড, এক্সেলেন্ট, অসুবিধা নেই। আমরা আগ্রহী হচ্ছি কেন, তার একটা দীর্ঘ কারণ আপনাকে ব্যাখ্যা করেছি, আপনি তো ওটাও খেয়াল করেননি। যে পাশ্চাত্য দীর্ঘ সময় লড়াই করেছে, গ্রিক থেকে আরম্ভ করে খ্রিশ্চানিটির মধ্য দিয়ে, তারপর সে এই মডার্নিটিতে সে আসছে, সে হঠাৎ করে আসেনি। এবং আপনি যাকে মেনে নিচ্ছেন মডার্নিটি বলে, এটা আসলে কিন্তু খ্রিশ্চানিটি। আপনি যা কিছু মেনে নিচ্ছেন, খ্রিশ্চানিটিকে অস্বীকার করেছে না, আমি দ্যাটস ফাইন, কিন্তু ওটা অর্থ বলা হচ্ছে না। আপনি যে আইডিয়াটা, আপনি তো এখন গায়েবী ইমান আইডিয়াকে তো আপনি বাদ দিয়ে দিলেন।
কামরুল, এটা আইডিয়া আকারে, এটা আস্তিকে নাস্তিক ওই প্রশ্ন না। আস্তিক নেই, মানে ধরেন নাস্তিক ও ক্রিশ্চিয়ান আইডিয়ার প্রতি বিশ্বাসী হতে পারে, সে হয়তো বলে যিশু খারাপ, কিন্তু সে আসলে ক্রিশ্চিয়ান যে আইডিয়া ওটার মধ্যে মানে বিলং করতেছে। মানে আমরা খালি বলি যে আমাদের পার্থক্য জায়গাগুলো আমরা বুঝলে তাহলে বাকি আলোচনাটা আরও ফলপ্রসূ হবে, অন্য কিছু জানা না। তাহলে আমাদের কথাটা হচ্ছে যে আপনি তাহলে যদি ধর্মের ব্যাপারে আগ্রহটা আপনার একান্ত অনুভূতিগত তফাৎ, ধর্মটা যেটা ইডিওলজি আকারে সমাজে হাজির আছে এবং মানুষকে যে ম্যানিপুলেট করে, এটা ব্যাপারে আপনার অত আগ্রহ নেই, তাই আমি এটা তো কেমন, কারণ তুমি ক্রিটিক তো করতে হবে, ওটা এই ক্রিটিক করা হলো তো। ক্রিটিক আমি শুনতে রাজি। হ্যাঁ, তাহলে কিন্তু এটা এই প্রশ্ন আমাকে তো এটা বুঝতে হবে যে উনি যেটা আলিমুল গায়েব বলছে, আলিমুল গায়েব উনি বলে নাই গায়েবের প্রতি নিঃশর্ত যে আমি সেটা না বুঝলে তো বাকি আলোচনা বলি, আমি বুঝতে পারছেন। তাহলে একটু ধৈর্য ধারণ করেন, লেখাটা পড়েন, আপনি নেন। আর আপনি শব্দটা কিন্তু আলিমুল গায়েব না, না না। আচ্ছা, আপনি প্রথমত যদি একটা মুসলমানদের হতে হলে যারা মনে করে আমি ইসলাম ধর্মের মধ্যে আছি, তাহলে প্রথম কি বলতে হয়? ইমান আনতে হবে। কিসে বলে? ইয়া মানুনা বিল, তাই কিসে ইমান আনতে হবে? কি প্রথম কি কাজ করতে হবে তাকে? না, গায়েবে ইমান আনতে হবে বলছে। এটারই সে ক্রিটিক করছে যে ইসলামে যে কাল্টিস্ট ইসলাম যেটা আছে আমাদের সমাজে, সেখানে এই মূল কথাটাই এটাকে অস্বীকার করা হয়। ফলে আমাদের উপস্থাপনা হয়তো ত্রুটি আছে, হতে পারে, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে আপনি হয়তো কোরআন শরীফ এই বেসিকগুলো জানেন, যে বলা আছে যে আপনি কি যদি রিয়েলি কী করে সে তার সালাদ কায়েম করতে হবে, কেমন গায়েবে ইমান আনতে হবে। আর সে ব্যাখ্যা করছে ইমান মানে বিশ্বাস না। আপনি ওটা একদম সম্পূর্ণ মিস করে গেলেন। এতক্ষণ আলোচনা করলে ইমান মানে বিশ্বাস না, ইমান এমনটা ব্যাপার, এটা আত্মসমর্পণ। আত্মসমর্পণ সেই করে যে আত্মসচেতন, সে হিস্টোরিক্যালি কনসিয়াস হয়ে উঠছে। আপনার কাছে করবেন, আপনার কাছে করবেন গায়েব মানে আর কি গায়ে আপনি কী করে শেষ করি। তারপরে বলা আছে আছেন কী করে আপনার দুনিয়াতে, আপনি যে আছেন এর অর্থ কী? আর কিছু নেই। তাহলে আপনার কোনো, তাহলে আপনি স্পিরিটের কথা বলেন কেন? আপনি তো জীব মাত্র, জীবও আছে তো ফাইন, আমার তো সমস্যা না, আপনার সঙ্গে আমার আলোচনা শেষ, খুব ভালো। আপনার সঙ্গে আমার কথা আলোচনা না, আমরা মানুষ নিয়ে কথা বলতেছি, জীব নিয়ে কথা বলছি না। দুটো আলাদা। আমরা যদি মানুষ নিয়ে কথা বলতে চাই, এই জন্য আমরা মানুষের ইতিহাস নিয়ে কথা বলতে চাই। তো মানুষের ইতিহাস মানে সেটা স্পিরিচুয়াল, সে কথা বলে, জীব তো কথা। আপনি বুঝতে পারছেন না, আপনি জন্মগতভাবে প্রত্যেকে জীব, কিন্তু এই জীব মানেই তো মানুষ না। এই জীব তার নানা ধরনের উন্নত কোরআন চিন্তার মধ্য দিয়ে সে মানুষ রূপে হাজির হয়। আচ্ছা, জীব ওই ব্যাপারগুলি জীব আর আপনি যদি আলাদা না হতেন, জি কি আমরা আচ্ছা, তাই এই মানুষ জিনিসটা কী? খুব ভালো। আপনাকে তো আপনি শোনেন, প্রথম কথা হচ্ছে যদি আমরা ফিলোসফিক্যালি আলোচনা করতে চাই, তাহলে আমাদের বুঝাইতে হবে মানুষ জীবের সঙ্গে মানুষের পার্থক্যটা কী। এটা হচ্ছে প্রথম ফান্ডামেন্টাল প্রশ্ন। জীবও পারে, জীবেরও স্মৃতি আছে, হ্যাঁ, তাহলে আপনি পার্থক্যটা কী? হোয়াট এই হায়ার কনসিয়াসনেস কথাটার অর্থ কী? আচ্ছা, অলরাইট। তার মানে আপনি যেহেতু স্পিরিচুয়াল শব্দটার প্রতি আপনার আপত্তি আছে, তার মানে এতগুলো কথা বলছেন, আর কোনো কারণ নেই। কিন্তু আপনি স্পিরিচুয়াল শব্দটার প্রতি আমরা আপত্তি আছে, মানে গায়েব শব্দটার প্রতি আপত্তি আছে। স্পিরিচুয়াল শব্দের নানা ব্যাখ্যা হতে পারে। আচ্ছা, মাইকটা একটু দেন। স্পিরিচুয়াল শব্দের নানা ব্যাখ্যা হতে পারে। আমি যে সেমিনারিজের কথা বললাম যে সে রিলিজিয়ন বাদকে স্পিরিচুয়ালকে চর্চা করছে, অনেকেই করছে স্পিরিচুয়ালিজমের চর্চা। না, আমরা যে স্পিরিচুয়াল কথা বলছি এটা কিন্তু ওটা না, এটা এরকম না, এটা হচ্ছে রুহানিয়ত এবং এটা হচ্ছে গায়েবী একটা। নো, গায়েবী ব্যাপার নাই, এটা খেয়াল করেন না। আমি বারবারই বলছি, আমি কিন্তু বারবার সকালবেলা আলোচনা করেছি, নিজের যত্ন করে খুব সহজ করে বুঝতে চেষ্টা করছে। আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যে আপনি ঠিক বলছেন, আপনি কী করে জানেন আপনি ঠিক বলছেন? তাহলে আপনি নিজের যত্ন করতে হবে। তার মানে আপনি যদি কোরআনই না পড়েন, পড়তে না চান, মার্কসে যদি না পড়েন, ধরে নেন যে আপনি পুঁজির বাইরে আসছেন, তাহলে আপনি নিজের যত্ন কেমনি করবেন? আপনি স্পিরিচুয়াল যেটা বুঝেছেন সেটা হচ্ছে একজন ওই যে কী বলে
আরবান এলিটদের একরকম স্পিরিচুয়ালিটি, হয়তো ওই যে এখন নিজের যে যত্ন, এই কথাটারও তো নানা রকম ব্যাখ্যা হতে পারে। আমি যেটা দিই, আমি স্বাস্থ্য সচেতন এক প্রকার নিজের যত্ন, আমি আমার নফসের সেবা করছি কিনা সেটা হলো আরেকটা যত্ন। আমরা তো এত ব্যাখ্যা দিয়েছি, স্বাস্থ্যের যত্ন নিয়ে কথা বলছি না, আমরা আমির যত্ন নিয়ে কথা, আমরা যেটা বলি ওই দিকে থাকেন, তাহলে আমি কথা বন্ধ করে দিই। একদম স্বাভাবিক। আমার যত্ন বলছে আমি, এই যে আপনি কথা বলছেন, আমি যে আমি সত্য বলতেছি, আমি যে কথাটা বলছি, আমি যে কথা বলছি এটা আমি নিজে উপলব্ধি করতে পারি কি না, এটা বলে যত্ন করা। তো ভেরি গুড, আপনার সঙ্গে ভেরি গুড, আমি হ্যাভ ফুল রেসপেক্ট, ফাইন, অসুবিধা নেই। তাহলে সত্য আমি জানছি, খুব ভালো, আপনি জানেন। জটিলতাটা কোথায়? না, কোনো জটিলতা নেই, আপনার কোনো জটিলতা, আমার কাছে জটিলতা আছে, অসুবিধা নেই। সেটা কি? আমি সেই জটিলতাটা জানতে চাচ্ছি। তা আমি তো আপনাকে জানাতে পারবো না, আপনি তো যত্ন করেন নাই। আমি যে উপলব্ধিতে এসে যত্ন করে যে কথাগুলো বলছি, তার ওটার জন্য তো আমি তৈরি হন না। আপনি তো এখনো মাস্ক পড়েন নাই, কোনো শরীর পড়েন নাই, তা আমি কেমনি আপনাকে বোঝাবো? আমি যদি সেটা না পড়ে নিজেকে যত্ন করতে পারি, আমার করতে হবে কেন? না পারেন না। আপনি যদি মনে করেন যে আমি মেডিকেল সায়েন্স না পড়ে মেডিকেল ডাক্তার হয়ে যাবে, এটা তো হবে না। মানে একটা হিস্ট্রিক্যালি কনসিয়াস যেই ব্যক্তি, হিস্ট্রিক্যালি কনসিয়াসে আমার দায়িত্বটা কি, আমি কর্তব্যটা কি, আমি করবোটা কি বলেন? আমি জানি না, আপনার কর্তব্য আমি ঠিক করবো, আপনাকে তো আমি ঠিক করে দেবো না। না না, আপনার সাথে তো আমার তর্কটা হচ্ছে সেটা নিয়ে, আপনি তো আমাকে পড়তে বলছেন। আমি তো আপনাকে তর্ক করছি না, আমি কিন্তু যত্ন করার জন্য। জি না, আমি কিন্তু তর্ক করছি না, আমি কিন্তু আপনার মত মেনে নিচ্ছি। আমরা কিন্তু প্রথমে কিন্তু বলেছি যে এখানে কিন্তু আমার মত মেনে নেবার জন্য আমি আপনাকে কোনো কথা বলছি না, আমি জাস্ট ফেয়ার না। তাহলে আমরা কথা বলছি কেন? আমি তো বলছি না, আমি খালি বোঝার জন্য যে আমি আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারবো কিনা, আর কিছু না, আমরা আর কোনো উদ্দেশ্য না। হ্যাঁ, না না, ঠিক আছে, কিন্তু ওই আলোচনা তো আমরা যেতে পারবো না, কারণ তো ওই জায়গাটা ও তো ফোরক্লোজ করে দিচ্ছে, ফোরক্লোজ করে তো আপনি কেমন আলোচনা করবেন? আপনি যদি আমরা আলোচনাটা ফোরক্লোজ করে দিই যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, আমি মানুষ কিভাবে মানুষ, এটা তো আমি জোর করে তো ওনাকে কাউকে বুঝতে পারবো না, আমি বুঝতে চাইও না ওটা। কারণ আমরা মনে করি যেহেতু ক্যাপিটাল যে আমাদের প্রতিনিয়ত আমাদের জীবন নিয়ন্ত্রণ করে, আমাদের ড্রিম, আমাদের আশা আকাঙ্ক্ষা কামনা নিয়ন্ত্রণ করে, উনি অ্যাওয়ার না, তো আমি ওনাকে কেমনি বোঝাবো? আমি খুব সচেতনভাবে বলেছি, আমি কিন্তু অ্যাওয়ার না, ফের আপনি আপনার মতো স্বীকার করি না অনেক জায়গায়। না, ঠিক আছে, আমি তো আপনাকে বুঝেছি, তো আমি তো বলছি না এটা আমি বলি স্বীকার ব্যাপার। ব্যক্তি কি স্বীকার করে না, এটা তো কিছু আছে জানা, স্বীকার না করা, আপনি তো ওই জিনিসটা বুঝতে পারছেন না, কারণ হিস্ট্রিক্যালি জানি নদীর আওতার বাইরে এই যে একটা অনুভূতি তৈরি হওয়া। আচ্ছা, আমার মনে হয় যে ফারাদ ভাই ডিলেমাটা ওয়ান টু ওয়ান বসে, আচ্ছা আমার মনে হয় যে এটা নিয়ে পরে ঠিক আছে, ওয়ান টু ওয়ান বসে আমরা আলাপ করব। আচ্ছা, আমরা কাজ করি, আমি একটা ছোট্ট খালি লাস্ট একটা চেষ্টা করি। আমরা হয় কি ব্যবসা করি অথবা কি চাকরি করি। চাকরি যখন করি, যারা চাকরি করি তাদের কিন্তু আর বেঁচে থাকার আর কোনো উপায় নাই চাকরি করা ছাড়া, ঠিক না? আমাকে বিক্রি করে দিতে হয়, আমার সময়টা, আমার ব্যথাটুকু বিক্রি করতে হয় কার কাছে? কোম্পানির কাছে। কোম্পানির টাকার উপর ভিত্তি করে আমি আর যত কিছু আমি করি সব মানে ওই কোম্পানির কাছে আগে বেচছি, আমি বিক্রি করে তার মানে বেঁচে থাকি। তার মানে পুঁজির বাইরে কী করে আসে? আপনি পুঁজিতান্ত্রিক বৃত্তের বাইরে তো নাই কোনোভাবে। ফলে এই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা পুঁজিটা না বুঝবো বা বোঝার জন্য আগ্রহী না হবো, তো আমি তো এইটা তো আমার তর্ক করে বোঝানো যাবে না। ফলে আমি আপনার যে চিন্তাটুকু আই ফুল রেসপেক্ট উইথ ইট, দিস ইজ ফেয়ার না, অসুবিধা নেই। এটা বুঝতে পারলাম আমি যে এটা একটা সমস্যা রয়ে গেছে আমাদের সমাজে, ঠিক আছে? এখন আমি বলবো যে এখানে আমরা যে কথা বলছি, এই জন্য আমরা আত্মসমর্পণের আত্মকথাটার উপর জোর দিচ্ছি। এটা হচ্ছে এই হিস্টোরিক্যাল কনসিয়াসনেস, যখন আমি বুঝতে পারি আমার সঙ্গে জীবের পার্থক্য কী, এবং এটা ঐতিহাসিক বিং হিসেবে, ঐতিহাসিক কর্তা হিসেবে যে হিস্ট্রি তৈরি করে, ইতিহাসকে বদলায়, ইতিহাসের গতিপথ বদলায়, সেই কী করে ভূমিকাটা রাখবে, এই ভূমিকা রাখাটাকে আমরা বলছি রাজনীতি, ঠিক না? রাজনীতি মানে কে ক্ষমতায় যেতেছে, হাসিনা যাবে, ওটা আমি ইন্টারেস্টেড, ওটা আমি আলোচনা করছি না। আমার চেয়ে অনেক ভালো যারা রাজনীতি করছেন মাঠে, তারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, এটাতে আমার কোনো আগ্রহ নেই। আমি বলছি তাহলে এই যে মানুষের ইতিহাসটা কি এরকমই থাকতে হবে? এই ইউক্রেন যুদ্ধ করে যাবে, লোক মেরে যাবে, আর আমরা জাস্ট অল্প কিছু কোম্পানির দ্বারা, বিল গেটস অল্প দ্বারা আমরা শাসিত হয়ে যাবে, এটাই আমাদের একমাত্র নিয়তি? এটা আমি মনে করি না আর কি। তখন সেটা আমি যদি না মনে করি, তাহলে তো আমি আকুতি ফিল করবো না যে আমি কে, কেন আমাকে এরকম হতে হবে, কেন আমাকে আমার শ্রম বেচতে হবে আরেক লোকের কাছে, কেন আমি আমার শ্রমের জন্য সমাজের কাছে স্বীকৃতি পাবো না, সমাজ আমাকে দেবে না, এটার জন্য।
তাহলে এই প্রশ্ন যাদের মধ্যে যদি আমরা না করি তাহলে ক্যাপিটাল তো বুঝবো না। ক্যাপিটাল বলতে সামাজিক সম্পর্ক, পুঁজি বলতে বুঝে আপনি টাকা পয়সা বুঝছেন বোধহয় সম্ভবত। আমরা কিন্তু পুঁজি মানে এই জন্য মার্কসের ক্যাপিটাল প্রথমেই মার্কস বলতেছে এটা হলো সোশ্যাল রিলেশনশিপ, সমাজের সম্পর্কটাই পুঁজির সম্পর্ক আকারে হাজির হয়। কেমন? ওকে আর একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন, যদি ছোটো ছোটো উদাহরণ দ্বারা আমরা পুঁজিটি বুঝি। আমরা যখন পণ্য বিক্রি করি তখন কী করে, পণ্যওয়ালা টাকা নিয়ে আসে বাজারে, বাজারের একটা সেই পণ্যের একটা মান মূল্য ঠিক হয় পয়সা দ্বারা ধরেন আপাতত, সে মূল্য দিয়ে বিক্রি করি এবং সেই টাকাটা নিয়ে আরেকটা পণ্য কিনে নিয়ে এসে বাড়ি চলে যায়। আমার যে পণ্যটা দরকার সেই পণ্যটা টাকার মাধ্যমে বিনিময় হয়ে গিয়ে হাট ভেঙে যায়। আমাদের গ্রামের হাট দেখছেন না, ঠিক আছে, কৃষক হাট আনে, তার যে জিনিসটা দরকার, লবণ কিনা দরকার, তেল কিনা দরকার, সে করে কি তার ধানটা সে নিজে উৎপাদন করছে, ধানটা সে বেচে গিয়ে তেল লবণ কিনে নিয়ে এসে তারপরে সে বাড়ি চলে যায়। তার উদ্দেশ্যটা কী? তার উদ্দেশ্য কিন্তু টাকা কামানো না, উদ্দেশ্য তার যে প্রয়োজনীয় চাহিদা, প্রয়োজনটা তার মেটানো। এটা বোঝা গেছে পরিষ্কার, প্রয়োজন মেটানো, বিনিময়টা এখানে প্রয়োজন মেটানোর জন্য, এটাকে ক্যাপিটালিজম বলে না। কিন্তু ধরেন একজন যোদ্ধা বা একজন আড়তদার, সে মাল কিনলো 100 টাকা দিয়ে। আচ্ছা এখন খেয়াল করেন, আমার কাছে আসছে চাল আর আমার দরকার আছে লবণ কিনতে হবে। তা আমি যদি চাল দিয়ে লবণ কিনি, চালের দাম হলো 10 টাকা আর সে চাল দিয়ে আমি 10 টাকা দিয়ে লবণ কিনলাম, টাকা কিন্তু 10 টাকার দাম, দুটো বিনিময় হলো। এটা কি যুক্তিসঙ্গত হতে পারে? ঠিক না, আমাদের লবণ দরকার, অত দরকার চাল, হতে পারছে না? আচ্ছা এখন ধরেন একজন যোদ্ধার 10 টাকা দিয়ে লবণ কিনলো, বাজারে নিয়ে এসে কী করলো, সে লবণ আবার 10 টাকা দিয়ে বিক্রি করলো, এটা হবে? সে করবে? এটা কেন করবে না? তাহলে ওই যে লাভ, তাহলে তার কাছে চাহিদাটা কিসের? চাহিদাটা লাভের, টাকার, টাকার জন্য সে টাকার জন্য যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে বলে আমরা পুঁজিতান্ত্রিক সমাজে প্রবেশ করলাম, যখন টাকার জন্য আমি টাকা করি, উৎপাদনে কোনো কন্ট্রিবিউট করি না। এই যে নতুন সম্পর্ক, এটাকে বলে পুঁজি মার্ক্সের ভাষায়। তারপর আরও পুরো 3 খণ্ডে বিশাল ব্যাখ্যা আছে, তার মধ্যে বাজার কী করে হয়, প্রাইস কী করে হয়, রিপ্রোডাকশন কী করে হয়, উৎপাদন কী করে, সে বিশাল ব্যাপার। করে দেন মূল অন্যায়টা হয় তখন সে যখন এই 10 টাকা নিয়ে আসে লবণ উৎপাদন করায়, ওই শ্রমিককে 2 টাকা দেয়, 8 টাকা তার পকেটে। হ্যাঁ, সে যারা উৎপাদন করেন, এই যে সেটা পরের টাকা। আমি অত দিকে গেলাম, আমি সহজ করে বললাম যে অ্যাবস্ট্রাক্ট তখনই সম্পদ অ্যাবস্ট্রাক্টলি হাজির হয়। টাকা কি সম্পদ? আপনার কি মনে হয়? টাকা কাগজ। তাহলে টাকা তখনই সম্পদ যখন সে রিপ্রেজেন্ট করে অন্যান্য সম্পদকে। অলরাইট, তাহলে ক্যাপিটাল এই যে রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে সে পুঁজি হয়ে ওঠে। তা আমি যদি বলি যে আমি পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি না, আমি প্রতিদিন নিত্যদিন আমার শ্রম বেচতেছি হয় কোনো কোম্পানির কাছে বা কোনো জায়গাতে, তাহলে তো মুশকিল হয়ে গেল। তাহলে আমি তার আলোচনা করে কী করব? আলোচনা আগাতে পারবো না। এই জন্য আমরা বলতেছি যে আমাদেরকে যেটা দরকার প্রাথমিকভাবে সেটা হলো যে নিঃসন্দেহে আমাদেরকে ক্যাপিটাল পড়তে হবে অরিজিনালি, না পড়ে কিন্তু আমরা আন্দাজে পুঁজি, কারণ আমি যে একটা পুঁজি বুঝি, মার্ক্স অর্থে পুঁজি কথাটা বলেন নাই। মার্ক্স পুঁজি বলতে আল্লাহ বুঝেছেন যে এই যে কালের আল্লাহ নাম হলো ক্যাপিটাল, এই জন্য ক্যাপিটাল সি বলে। যখন দেখবেন যে যারা মার্ক্সিস্ট বা বড় মার্ক্সিস্ট যারা, তারা সবসময় বলে যে ক্যাপিটাল সি, ছোটো ক্যাপিটাল না, ওটা যে টাকা পয়সা নিয়ে যে ক্যাপিটাল, ওটা ক্যাপিটাল সি অ্যাজ এ সোশ্যাল রিলেশনশিপ, অ্যাজ এ হিস্টোরিক্যাল এজেন্ট, যার দ্বারা সমস্ত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হতেছে সারা দুনিয়ায়, যে বিপুল পরিমাণ আপনার পরিবর্তন রূপান্তরটা ঘটছে, এটাকে বলে আমরা ক্যাপিটাল সি। তো কামরুল ভাইকে আমি বলবো যে একটু ওদিকে যদি আপনি খেয়াল করেন খুশি হব, আর নাহলে ফেয়ার এনাফ, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হোয়াট ইউ টক ফাইবার, কোনো অসুবিধা নেই। আমরা ওই কর্তার কথা বলছি না, আমি যে ইচ্ছা, আমার তো ইচ্ছা অবশ্যই আছে। আমি এখন গিয়ে আমি এটা কিনবো না, বাজারে গিয়ে টেলিভিশন কোনটা ভালো ওটা কিনবো না, অবশ্যই আমার ইচ্ছা আছে। কিন্তু টেলিভিশনকে আমি উৎপাদন করছি, আমি কি যদি করতাম, আমি কি এরকম টেলিভিশন করতাম? হয়তো এটা নাও করতাম, ঠিক আছে। সে যেমন করে আমাকে তৈরি করছে, আমি যে সেলফোন নিয়ে ঘুরে বেড়াই, এটাকে আমি ঠিক করছি? দাম থেকে আরম্ভ করে সবই ঠিক করে দিচ্ছে কোম্পানি, আমার তো ইচ্ছা বলে কিছু নেই। তাহলে এই যে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, আমার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে যে শক্তি, এটাকে মার্ক্স বলছে ক্যাপিটাল। আমরা কেউই এর বাইরে না। ফলে একে যতক্ষণ পর্যন্ত কনফ্রন্ট করতে না পারছি, সত্যিকারের আমি, মানুষের আমি যখন হাজির না হচ্ছে, যেটাকে মোকাবেলা করতে পারে যে আমরা মানুষ, আমাদের চাহিদাটা কি? আমাদের চাহিদা হচ্ছে প্রথম হলো আমাদের সমাজের মধ্যে কোনো লোক অভুক্ত না থাকা। তো ক্যাপিটালকে দেবে আপনি চাইলে? আপনি পারবেন করতে এটা? আপনি সবচেয়ে সৎ সরকারকে বসায়ন ক্ষমতায়, সে কি চাইলে বদলাতে পারবে আন্তর্জাতিক বাণিজ্য নীতি, কোম্পানিগুলোর ব্যবসা বাণিজ্য? পারবে না সে। ফলে আমি যতক্ষণ পর্যন্ত না ক্যাপিটালের বিপরীতে না দাঁড়াতে চাইছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ হয়তো হয়ে ওঠেন নাই, আপনি সিম্পলি ক্যাপিটাল এজেন্ট হিসেবে কাজ করছেন। ক্যাপিটালি তার আপনার মধ্য দিয়ে নিজেকে উসুল করছে। এমনকি আপনি যখন ভোগ করেন,
ক্যাপিটালেরই মুনাফা হয়। আমরা যখন ভোগ করলাম এখন চা, এটা কী দিয়েছে দেখি তো, লিপটন কোম্পানি ব্যবসা করে ফেলাইছে, কিন্তু আমি চা খাইছি, কিন্তু আমি খাইছি, কিন্তু আমি ঠিক না, কিন্তু ব্যবসা হয়েছে কার? তো তাহলে আমি কেমন, আমার আমিটার এই অর্থ কী? এই আমিটা কী? আমি এটা ক্যাপিটালের আমি বুঝতে পারছি। তার ক্যাপিটালের যে আমি, সে আমি, জি আপনি চাটা খেলেন, আপনার তো তৃপ্তি হলো, ওর লাভ হলো, আপনার তো তৃপ্তি হলো। না না, আমি সেটা বলছি না। আমি তো আমি না, আমি তো এরকম আমি হতে চাই না। আমি চাই আমি নিজে হয়তো উৎপাদন যদি করতে পারতাম, বা আমার যেটা ইচ্ছা সেরকম, কিন্তু আমি তো চাইলেও কিনতে পারবো না ওটা, বা আমার যে তার পরে সে ব্যবসাতে ফেলই করে গেছে, সেটা বড় কথা না। ক্যাপিটালিজম ইজ এ রিলেশনশিপ, সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি ক্যাপিটালিজম যেটা বুঝতেছেন সেটা সম্পূর্ণ ভিন্ন চিন্তা। আর আমি বলে যে ইলুশনে সাফার করতেছেন, এরকম কোনো আমি নাই আপনার মধ্যে। আপনি যেটাতে আপনি ভাবতেছেন আপনার আমি, এরকম কোনো আমি আপনার মধ্যে নাই। এটা ইম্পসিবল ক্যাপিটালিজমের মধ্যে আমি থাকা। এভরিথিং উইল ডিটারমাইন, আমাদের ফ্যাশন, আমাদের চয়েস, আমাদের ভালো লাগা মন্দ লাগা, কোনো না কোনো কোম্পানি এটা ডিটারমাইন করে, হয় তার বিজ্ঞাপনের দ্বারা, তার পণ্যের দ্বারা। সে যেহেতু আপনাকে টার্গেট করে, কারণ আপনি ভোগী, আপনি ভোক্তা, ফলে এই সম্পর্কের মধ্যে তো আমি থাকে না। এই সম্বন্ধে আমি থাকতে পারে যে রেজিস্ট করে ওটা, তখন সে আমি এটা চাই না। আপনি যখন না বলতে পারেন, তখনই কিন্তু শুরু হয় আপনার আমি। তো তুমি কী চাও? তখন সে বলতে আমি এইরকম সমাজ চাই। তখন আপনার সত্যিকারের কথা, ভিন্ন রকম করতে আপনার শুরু হয়। তার আগে তো আপনি আমি না। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত এই আমি থেকে মুক্ত না হতে পারছি, আত্মা থেকে, এই ইলুশন থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম সকাল থেকে, এই কথাগুলো তো আমরা ধরতে পারবো না। তো হুইচ ইজ ফাইন, অসুবিধা নেই। আমাদের কোনো, আমরা ধীরে ধীরে আলোচনা করব, আমরা ধীরে ধীরে আরও ভেতরে যাব, বুঝতে পারবো। আমার দিক থেকে অ্যাপিলটা শুধু এতটুকুই যে আমাদেরকে অরিজিনাল মৌলিক যে মৌলিক বইগুলোকে যেন আমরা তরুণরা, যারা আগামী দিনে, যাদের উপর আমার অনেক আস্থা যে তারা আগামী দিনে অনেক বড় ঘটনা ঘটাবে বাংলাদেশে, এবং তারা একটা মফস্বলের টাউনের খেলার মাঠে খেলতে নামছে, এটা আমি মনে করি না। এটা একটা বিশ্বের খেলার মাঠ, এবং দুনিয়ার খেলার মাঠে তারা নেমেছে, ঠিক আছে। আমি ওই দিন হাক্কানির, কি পুরো নাম হাক্কানির, যে আমাদের আফগানিস্তান, জালালউদ্দিন হাক্কানির বক্তৃতা শুনতেছিলাম। তারা তাদের ওই জায়গায় বসেও তারা দুনিয়ার মাঠে তারা খেলতে নেমেছে। ওকে, তাদের কিন্তু আমি একটা আছে। আর সে আমি আমার পছন্দ নাও হতে পারে। এই তোমার শরীয়তের কথা বলো, তোমার মেয়েদেরকে অত্যাচার করো, অসুবিধা নেই। তো সে তো লাত্তি মেরে বের করে দিয়েছে যে আমি যা করবো তাই। বারবার তাকে আমেন পরে জিজ্ঞেস করতেছে, এই তুমি মেয়েদের এডুকেশন দিবে না? হ্যাঁ, আমি তো না করিনি, অবশ্যই শিক্ষা দেবো, কিন্তু আমাদের মতন করে দেবো। এই হলো আমি, তোমার কথা শুনবো না, আমি যেমনি করেছি তেমনি করে দেবো, কিন্তু আমার তো চয়েস থাকতে হবে, তারপর না আমার আমি কথাটা উঠবে। তো ফলে অ্যান্টি ক্যাপিটালিজমের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আপনি এই বিশ্বব্যাপী যে পুঁজি, যে নিজেকে একটা খোদাই জায়গায় নিয়ে চলে গেছে, যার 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 ক্ষমতা ছাড়া, তার ক্ষমতার বাইরে, তার বৃত্তের বাইরে, এবং সে যেটাকে ওয়ার্ল্ড অর্ডার বলে, সে ওয়ার্ল্ড অর্ডারের বাইরে আপনার কোনো এক্সিস্টেন্সই নাই। তাহলে আপনি কি করে বলেন যে আপনি মানুষ? একমাত্র মানুষ বলতে পারে যে বিল গেটস বলতে পারে আমি মানুষ, আপনি তো মানুষ না। তাহলে সেই জায়গাতে আমরা মনে করি, কিন্তু আপনি যদি এই ক্যাপিটালের বিরুদ্ধে লড়াই করেন, যেটা অ্যাবস্ট্রাক্টলি ফাংশন করে, যেটাকে মার্কস বলে সেলফ এক্সপানশন অ্যান্ড অ্যাকুমুলেশন, যেটা এমনই একটা শক্তি যে নিজেকে নিজে স্ফীত করতে পারে, এক্সপান্ডও করতে পারে। তাহলে যতক্ষণ পর্যন্ত এর বিপরীতে আপনি নতুন আমি নিয়ে দাঁড়াচ্ছেন, তাকে অতিক্রম করে নতুন জগৎ, অনাগত যে বিশ্ব আগামী দিনে আসবে, যে নামই দেন না কেন, ইসলামী সমাজ কি, বিশ্ব সমাজ কি, সমাজতন্ত্র কি, কমিউনিজম, এই অনাগত সমাজের কথা যতক্ষণ পর্যন্ত আপনি ভাবতে না পারছেন, নতুন স্বপ্ন দেখাতে না পারছেন, তাহলে আপনার আমি তো আপনার আমি না। ওটা ক্যাপিটাল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমি আছে। এই আমি তো পুঁজি চায়। এই মাঝির জন্য তো হোল বিগ ডাটা তৈরি হয়েছে না? এই আমিকে ধরার জন্য। আগে তো আপনি বুঝতো না, এখন আপনি নিজেই আপনার আমিকে দিয়ে দিচ্ছেন তাকে, কম্পিউটারের মাধ্যমে বিগ ডাটাকে, কী চান, কী পছন্দ করেন, সব দিয়ে দিচ্ছেন। আপনি কী চান তার আগে আপনার ওখানে চলে আসছে অ্যালগরিদমে। আপনি কাল লেখা পড়েন তার আগে চলে আসছে যে ফেসবুকে। তা আপনার আমি কোথায়? তাহলে আমাদেরকে
এই প্রশ্ন, আমরা আরো কিছু প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটুকু আমাদের লাভ করি। আমি কিছুদিন আগে হচ্ছে ওই সিলেটের চা বাগান দেখতে গেছিলাম। তো লিপ্টন চা বাগানের এক শ্রমিক, তার নাম হচ্ছে রাজপুত্র, যার নাম আমি দিচ্ছি দরিদ্রের রাজপুত্র। সে 80 টাকা মজুরিতে কাজ করে এবং তারা আমি জিজ্ঞেস করছি যে তাহলে খাওয়া দাওয়া কেমনে করেন, অন্য কিছু করেন না? সে 6 মাসে একবার মাংস খাইতে পারে, একবার মাংস খাইতে পারে। এই যে এরকম শত শত হাজার হাজার রাজপুত্রের পরিশ্রমে ঘামে তৈরি হচ্ছে লিপ্টন চা, সেই চা আমরা খাইতেছি এবং আমাদের পরিতৃপ্তি হচ্ছে। এই যে পরিতৃপ্তির সাথে আমাদের মানুষ হিসেবে যে দানবীয় সম্পর্ক, এই সম্পর্কটা তৈরি করছে পুঁজি, কালচারাল নানান ভাবে আমরা যে তৃপ্তির সাথে আমাদের সম্পর্কটাই এখানে তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, একটু বলি। আমি ধন্যবাদ দিতে চাই ফরহাদ মাধব ভাইকে, যে আমি একটা জিনিস অনেকদিন থেকে চিন্তা করতেছিলাম যে আমাদের সংবিধানের যে 4 মূলনীতি, তো এটা আমার কাছে মনে হয়েছে যেটা একটা খিচুড়ি, মানে আপনার যেখানে বাঙালি জাতীয়তাবাদ, এটার সঙ্গে গণতন্ত্র তো যায় না, আবার সমাজতন্ত্র সঙ্গে আবার গণতন্ত্র কীভাবে যায়, তো 4টাকে আমার একটা খিচুড়ি মনে হয়েছে। তো আমি চিন্তা করছিলাম যে ওইটার বিকল্প কী হইতে পারে, মানে নিজের বোঝার জন্য, যেটা আমাদের মানে আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র, যেটা 3টা আছে, সাম্য, মানবিক মর্যাদা আর হচ্ছে গিয়ে সামাজিক ন্যায় বিচার, এটা আমার এখন মনে পড়াতে আপনার কথায় আমার কাছে মনে হচ্ছে যে এটাই আসলে উত্তম। জি, যদি আমরা সেকুলার রাষ্ট্র বানাই, আমরা যদি তথাকথিত ইসলামী বিপ্লব নাও আনি, যারা আনতে চায় তাদের কথা বাদ দিলাম, আমি চাই তাইলে হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সেকুলার রাষ্ট্র বানাইলেও আমরা এই 3টাকে রাখলে আমার মনে হয় যে আমাদের জন্য খুবই সবার জন্য ভালো। আমাদের এখানে যারা বাঙালি না, যারা পাহাড়ি আছেন, তাদের জন্য ভালো, সবার জন্য ভালো, সব ধর্মের জন্যই ভালো। এখানে আমাদের এখানে ছাত্র অধিকার পরিষদের ভাইরা আছেন, আমার মনে হয় ওনারা এটা চিন্তা করে দেখবেন। আকরাম ভাই, আপনারা চিন্তা করে দেখবেন, মনে হয় যে এটা ভালো হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে এটা তো ধন্যবাদ দিলাম স্যারকে, সেটা হচ্ছে আমি স্যারকে একটা লেখা পড়ছি যেগুলো সাজেস্ট ছিল আমাদের এখানে আসার আগে। তো উনি চীনের ব্যাপারে বেশ চীনের যে বর্তমান অবস্থা, সেটা চীনের যে উন্নয়ন সবকিছু নিয়ে ওনার একটা সাপোর্ট আছে, যে চীনে যে এখন যেটা করলো, যেটা উনি দেখলাম যে মানে পাশ্চাত্য যেটা করে খাজনা আদায়ের অর্থনীতি নিয়ে আছে, আর চীন যেটা করে সেটা হচ্ছে গিয়ে তারা প্রোডাকশনের মাধ্যমে তাদের অর্থনীতিকে নিয়ে আসছে। তো আমরা এটাও জানি, মেবি আই এম রং, তো আপনি ব্যাখ্যা করবেন, সেটা হচ্ছে গিয়ে চীনের যে তিয়ানমেন স্কোয়ারে তারা যে রক্তপাত ঘটাইছে, তারা যে মানুষের তাদের যে নির্দিষ্ট যে রাজনৈতিক সংগঠন, সেটা ছাড়া অন্যদেরকে আসতে দেয় না ক্ষমতার কেন্দ্রে, এই বিষয়গুলা তারা যদি তাদের উন্নয়ন দিয়ে হাইড করতে পারে, তাহলে আমাদের এখানে যে ফ্যাসিজম আছে, তারা যদি শাপলা চত্বরে যে ঘটনা 5ই মে, সেটা দিয়ে তো তারা উন্নয়ন দিয়ে কি তারা কি সেটা কি আমাকে ভুলে দিতে পারবো? আমরা কি তাকে সাপোর্ট করব? যে তারা যদি এখন উন্নয়ন দেয়, আমাকে যদি এখন মেট্রো রেল দেয়, আমাকে যদি উন্নয়ন দেয়, তাহলে আমি কি তাদেরকে বর্তমান ফ্যাসিজমকে সাপোর্ট করব উন্নয়নের মাধ্যমে? আমার এখানেও কিন্তু ওই সেই 5ই মে আছে, আর ওখানেও তিয়ানমেন স্কোয়ার আছে, তাহলে আমি কিভাবে মানে চীনকে সাপোর্ট করতে পারি? ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রশ্ন নিই, তাই আবার প্রশ্নগুলি নিয়ে নেই। ফরহাদ ভাই তাহলে কোনটা এই সেশন উত্তর দিবে বা সামনের সেশনগুলি আলোচনা করবে, ওটা ভাগ করে আমি একটু বলতে চাই। হ্যাঁ, আচ্ছা, একজন একটু আমাকে সহায়তা করতে হবে, নোট নিয়ে যান। গালি, তুমি আমাকে প্রশ্নের নোট নাও একটু। কথা ধরে সেটা হচ্ছে ঈমান হচ্ছে আশ্রয়, নিশ্চিন্ত আশ্রয়, আর হচ্ছে ইসলাম আত্মসমর্পণ। মানে কনফিউশনের জায়গাটা হচ্ছে আপনি কি আশ্রয় আগে নেবেন নাকি আত্মসমর্পণ আগে করবেন। যদি আপনি একটাকে আগে একটাকে পিছিয়ে করতে যান, তাহলে এই দুটাকে সমান আমি কেন বলবো। আর আরেকটা ব্যাপার, ফরহাদ ভাই যে জায়গাটা ধরছে, মানে এখানকার রাজনীতি, পলিটিক্স, ইসলাম দ্বারা নিয়ন্ত্রণ করার একটা কথা অনেকদিন ধরেই বলতেছেন, আমরা শুনছি। আমার কথা হচ্ছে মানে এই যে সব কিছু, মানে আপনি নিজেও ক্যাপিটাল দিয়ে নিয়ন্ত্রিত এখনো, আপনি মোবাইল ফোনের কথা বলছেন একটু আগে, টেলিভিশন একদম, এই যে আপনি এখনো ক্যাপিটাল থেকে মুক্ত হতে পারতেছেন না, তার মানে আপনি এখনো খোদার কাছে সম্পূর্ণ যাইতে পারেন না, আপনি অনেক দূরে। আপনি পুরোটা এই গড়ের কাছে বা খোদার কাছে না গিয়ে আপনি মানে ইসলামের পলিটিক্স কি করতে পারবেন কিনা, যদি সেটা না করতে পারেন, মানে কোন খোদা, মানে আপনি যখন মানে আল্লাহর কাছে
না। আপনি যখন ক্যাপিটাল থেকে বের হইতে পারেন না এখন, আমি প্রশ্ন করছি না, ওটা তো মেনে নিচ্ছি আমি এই যখন ক্যাপিটাল থেকে বের হইতে পারেন না, এটা বুঝছি, পরেরটা বুঝি নাই আমি। কোন খোদা, কার খোদা, আপনি এখনো ওই যে মানে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করেন না। কি কোন আল্লাহ, কার আল্লাহ? আল্লাহ তো খ্রিস্টানদের আছে, আল্লাহ আমাদের কাল্ট। আপনি যে ইসলামের পলিটিক্স করতে যাচ্ছেন, আমি তো না না না, দুটাতে প্রথম পার্ট ঠিক আছে, ঠিক আছে তো, ওকে, আমরা উত্তর পরে দেবো, কিন্তু আমি খালি আপনি প্রশ্নটা বোঝার জন্য। এখানে আরেকটা ইমপ্লিসিট ক্রিটিক আছে। ক্রিটিকটা হলো যে যেটাকে আপনি ইসলাম বলতেছেন, সেই ইসলামের ব্যাপারে তো আমার সমালোচনা আছে। ওরা তো এই আল্লাহকে লুকা ফেলেছে ইতিমধ্যে। আপনি কোন আল্লাহর কথা বলতেছেন আমি জানি না। আপনি কি আমার আল্লাহ তো একমত আমি যে আল্লাহর কথা বলি? আমি আপনার সেই আলাপ মেনেই কোশ্চেন আসছি। না না, আপনি ভাগ করতে হবে আপনাকে, দুই জিনিস। হ্যাঁ, এইটাই জি? আপনি যে খলিফার কথা বলছেন, যে মানুষের মানে হচ্ছে খলিফা আল্লাহর, আমরা আসছি আল্লাহর প্রতি, আল্লাহর যে সিফাত আছে বা আল্লাহর যে গুণাগুণ, এগুলোকে প্রতিষ্ঠা বিকাশ করার জন্য, এটা তো খলিফা লাগতো। আপনি এটা একমত কিনা আপনি? হ্যাঁ, তো আপনি যদি ক্যাপিটাল থেকে বের হইতে না পারেন, তাহলে সেই খলিফা হইতে আপনি আস্তে আস্তে বলতে দেবো আমি অবশ্যই ইনশাল্লাহ। যদি আমি প্রশ্নটাকে গুছাতে সহজে বুঝতে পারে। যদি ক্যাপিটাল থেকে মুক্ত না হয়ে খলিফা না হইতে পারেন, আপনি খলিফা হওয়ার আগে ইসলামের পলিটিক্স করতে পারবেন কিনা? না, খলিফা তো আপনি হয়ে আসছেন, আপনি তো কারোর কাছে দাঁড়িয়ে দিতে হচ্ছে না। আপনি তো ক্যাপিটাল দিয়ে না, তার সঙ্গে সম্পর্ক না। আপনি তো খলিফা আকারে বানানো হয়েছে, দ্যাট পটেনশিয়াল ইজ অলওয়েজ ইন ইউ। আল্লাহ একবারও বলে না যে আপনি যাকে হিন্দু বলেন ওর মধ্যে মানে আল্লাহ খলিফা হওয়ার ক্ষমতা তার মধ্যে নেই। মানুষ সৃষ্টি করেছে আল্লাহর খলিফা হিসেবে। যেদিন আপনি মানুষ আকারে সৃষ্টি হয়েছেন ইসলামের দৃষ্টিভঙ্গিতে, সেদিন থেকে আপনি আল্লাহর গুণাবলী আপনার মধ্যে নিহিত রয়েছে। এখন আপনি আমাকে বলেন যে আমার মধ্যে আদৌ কোনো গুণাবলী আপনি দেখছেন না, দেখেন নাই, ঠিক আছে, এটা আলোচনা হতে পারে। আমি আপনার মধ্যে দেখছি কিনা সেটা বিকশিত করবো। আমি দেখবো যে এই জাহিদ, এটা আপনার খুব ভালো গুণ, এই গুণটা আপনি ডেভেলপ করেন। যেমন আপনার ছাত্র অধিকার পরিষদ করাটা আমি বলে যে খেলাফতি গুণ আপনার, কারণ জনগণের পক্ষে আপনি অধিকার করে লড়াই করতেছেন, আপনি কি অস্বীকার করবেন? অথচ আপনি কিন্তু বিভ্রান্ত ইসলাম সম্পর্কে, ইসলামের কোরআন শরীফ মনোযোগ দিয়ে পড়েন নাই। কিন্তু আপনাকে তো আমি মেনে নিচ্ছি, যেহেতু আমি ইসলাম মনোযোগ দিয়ে পড়েছি, যে আপনাকে সেই খলিফার গুণ থেকে বঞ্চিত করার অধিকার আমার নাই। এটা আপনি জন্মসূত্রে পাইছেন, কাউকেই নাই। আপনি এই কথার মানে যে হিন্দুর মধ্যে কোনো খেলাফতের গুণ নাই, যেহেতু হিন্দু ঘরে জন্মগ্রহণ করছে। আপনার অন্য ধর্মের মধ্যে কোনো খেলাফতের গুণ নাই, যেহেতু অন্য ধর্মগুণ। এটা তো ইসলাম এটা বলে নাই কোথাও। তাইলে যে আমরা ক্যাপিটাল দ্বারা নিয়ন্ত্রিত, এটা তাহলে মূল সমস্যাটা কোথায়? জি, যে আমরা সবাই ক্যাপিটাল দ্বারা নিয়ন্ত্রিত, পুঁজি দ্বারা নিয়ন্ত্রিত, এটার মধ্যে বসবাস করতেছি দীর্ঘ সময় ধরে, সামনে আরো বহুদিন করতে হবে। তো এটার সমস্যাটা কোথায় আসলে? বললাম না এখন মানে আমার মনে হয় যে উনি প্রশ্ন করতে যাচ্ছে হয়তো এরকম, আমি যদি বুঝতেছি অনুবাদ সেটা হচ্ছে যে আমরা তো এখন গিভ এন্ড ক্যাপিটালিজমের মধ্যে আছি। রাইট, এর মধ্যে খলিফার গুণ বা যে আল্লাহ সমর্পিত হওয়ার যে ব্যাপারটা, এটা পসিবল কিনা এই জায়গা থেকে প্রশ্ন করতে দেখি। ওকে, আচ্ছা, ভেরি গুড। ক্যাপিটালিজমের মধ্যে ক্যাপিটালিজমের বিরোধিতা করা সম্ভব কিনা সেই জায়গায় মনে হয়। আচ্ছা, খুব সহজ একটা কথা বলি, এখানে আসছেন কেন? হ্যাঁ, জি, আড্ডা দিতে। এটা কিসের আড্ডা? এটা কি এখানে বিনোদন হচ্ছেন? কেন আসতেছে? জ্ঞানের আড্ডা। এই আকুতিটুকু কোথা থেকে আসলো? এই আকুতিটুকু কোথা থেকে আসলো? চাহিদাটা কোথা থেকে আসছে? এখানে তো টাকা পাবেন না, আপনি উল্টে টাকা দিতে হচ্ছে। এখানে কোনো বিনোদন নাই, কিচ্ছু নাই, আর নিরস কথাবার্তা শুনতে হচ্ছে। এই আকুতি কোথা থেকে আসছে? হ্যাঁ, আপনার নিজের ভেতর থেকে আসছে। উত্তর দিচ্ছেন তো আপনি, পুঁজির মধ্যে আছেন, তারপর তো এই রেজিস্ট্যান্সটা চলে না? আপনি তো পুঁজির মধ্যেই থাকেন, তারপর তো রেজিস্ট্যান্স করতেছেন, আপনি করছেন না? না, আপনি এটা বলেন নাই, তারপর প্লিজ, আপনি এটা আলাদা। না, আপনি এটা বলেন নাই। না না, ঠিক আছে, আচ্ছা, খুব খুশি হলাম শুনে। আমরা বলবো তাহলে, যখনই আমরা রেসপন্ড করি যে আমরা এই ব্যবস্থা থেকে বাইরে যেতে চাই, এটা না। এই আমি আর আমের একদম বাজার থেকে পণ্য কিনে আনিতে এক না। এখানে তো আপনি কোনো মুনাফার জন্য আসেন নাই, মুনাফার জন্য আসছেন। এখান থেকে কোনো লাভ হবে আপনার কোনো ইহলৌকিক লাভ আছে এখান থেকে? কোনো ইহলৌকিক লাভ নেই। কী লাভ আছে? ওর বুদ্ধি। আচ্ছা, ঠিক আছে, কামরুল, ফাইন, ওকে, দ্যাটস অ্যাকসেপ্টেবল।
আমাদের কথা ওর প্রশ্নটা হলো যে আমরা তো পুঁজির এই প্রশ্ন থাকে আমরা তো পুঁজির মধ্যেই থাকি, বৃত্তের মধ্যেই থাকি, তার মধ্যে কি রেজিস্ট্যান্ট হবে না? আচ্ছা, মিশেল ফুকোর উত্তরটা হচ্ছে হ্যাঁ হয়। সেটা কেমন হয়? যখন ইরানিয়ান বিপ্লবটা হয়েছে, এটা হলো পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। ওরা যখন ইরানের শাহকে যখন উৎখাত করে দিয়েছে, এটাকে বলে স্পিরিচুয়ালিটি, রুহানিয়াতের একটা উচ্চতম প্রকাশ, কারণ সে অ্যাকসেপ্ট করে নাই, তার জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা করছে। ফলে এই জন্য ইসলাম প্রথমে খেয়াল করে না, ইসলাম কিন্তু পলিটিক্যাল রিলিজিয়ান। সে সবসময় যেটাকে তাকে নিয়ন্ত্রণ করে, কেমন কোনো দুনিয়াবি সম্পর্ক তাকে যখন নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, সে সবসময় তাকে রেজিস্ট করে। এইখানে তার ফিলোসফিক্যাল, আমার কাছে তার আকর্ষণ, দার্শনিক আকর্ষণটা এই জায়গাতে। এই জন্য সে শুরু থেকে একটা পলিটিক্যাল রিলিজিয়ান, সে ক্রিশ্চিয়ানিটি না। যে যিশু হজরত ঈসা আমাদের নবী, হজরত ঈসাকে যখন ক্রুশে বিদ্ধ করলো, তখন উনি তো খ্রিস্টান ধর্ম আবিষ্কার করেন না, তারপরে সেন্ট পল করছে। কিন্তু উনি এসে কী বলতেছে যে আল্লাহ এরা জানে না এরা কী করতেছে, ঠিক আছে? তো ওকে উনি তো রেজিস্ট করেন নাই, উনি তো ডেফিনেটলি যিশু একটা বড় নেতা, তিনি সমাজ সংস্কার চেয়েছেন, কিন্তু উনি তো পলিটিক্যাল রেজিস্ট করেন নাই, শত্রু মিত্র ভেদ করে লড়তে নামেন নাই। ফলে আমি কেন এই কথাটা বলছি জোর দিই, সেটা হচ্ছে যেহেতু ইসলামের এই দিকটা এত গুরুত্বপূর্ণ, এটাকে আমরা সবচেয়ে ছোট করি। এই ইসলামের পলিটিক্যাল হওয়ার দরকার নেই, পলিটিক্যাল ইসলাম খারাপ জানে, কিন্তু নন পলিটিক্যাল ইসলাম ইজ নট এন ইসলাম। এটা ক্রিশ্চিয়ানিটি, ফাইন, এটা আমার চোখে, কিন্তু আমি অসুবিধা নেই। ভাই আমার প্রশ্নগুলি নিয়ে নেই। হ্যাঁ, একজন যে বড় ভাই আছে, মনে হয় করবো আগে বড় ভাই এই মাইক নেই, মাইক নিত না, মানবাদ ধরছিল তো নাকি প্রশ্নটা শেষ শেষ। আচ্ছা আচ্ছা বলুন। উনি সম্ভবত লাস্টের দিকে বলতেছেন যে ক্যাপিটালিস্ট সোসাইটিতে আমরা বাস করছি, তার সমস্যা নেই। ক্যাপিটালিস্ট সোসাইটি বলি নাই, ক্যাপিটাল বলছে কে? মানে আমরা জাহিদ বর্তমান অবস্থা বাস করতেছি, তাতে সমস্যা নেই, এরকম একটা প্রশ্ন করছি। না, আমার প্রশ্নটা ছিল যে যদি মানে এই ক্যাপিটালে বসবাস করি, ক্যাপিটালে দ্বারা নিয়ন্ত্রিত হয়ে মানে আমি যদি প্রধান প্রতিনিধিত্ব করতে পারি, দলে বলতে পারি, তাহলে এর বাইরে আমার মানে ক্যাপিটালের মধ্যে বাস করতে সমস্যা নেই। ভাই যেটা বলছেন যে ক্যাপিটাল হয়ে ক্যাপিটাল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে খলিফা হইতে আমার কোনো সমস্যা নেই। আমি যখন জন্ম নিয়েছি তখন থেকে আমি খোদার খলিফা। আপনি হন নাই, আপনার তো সম্ভাবনাটুকু আছে। হ্যাঁ, মানে আমার কাছে পটেনশিয়ালিটি আছে। হ্যাঁ। যদি এটা থাকে এবং এখানে কোনো বাধা না থাকে, তাইলে ক্যাপিটালের এর বাইরে সমস্যাটা কি? না না বাধা না, বাধার ব্যাপার না। আপনি শেখ হাসিনার বিষয়ে নামছেন, কে কে কইছে আপনার নামতে? আপনার কী দরকার ছাত্র অধিকার পরিষদ দিকে শেখ হাসিনাকে তো ক্ষমতা থেকে উৎখাত করে দেন, মরছেন কেন এতগুলো লোক? গুলো খাওয়াছেন কি জন্য? সব তো ঠিকই আছে, অসুবিধা কি? কেন করছে আমি করতে দেন? আত্মোপলব্ধি থেকে। জি, আত্মোপলব্ধি থেকে। সেটা কি? কি সেটা কেন সেই উপলব্ধি এটা তো কেন মানুষ এক্স্যাক্টলি অধিকারের পক্ষে লড়বে, এটা তো একদম ইতিহাসের সর্বসময় ধরে হয়ে আছে যে তার অধিকারের পক্ষে লড়বে। এর জন্য তো তার কোনো কেন অসুবিধা কি? জীবের মতো তাহলে কী ক্ষতি? জীবের মতন থাকলে কী ক্ষতি? আমি গরুর মতন থাকি, ছাগলের মতন থাকি, স্লেভ হয়ে থাকলে কী সমস্যা? মানুষ তো তার অধিকার সম্পর্কে সচেতন এবং সেই ইতিহাসের সর্বসময় সে তার অধিকারের জন্য লড়াই করে আসছে। হ্যাঁ, সবসময় করে নেই। আচ্ছা, নি আমার প্রশ্ন শুনি একটু। আচ্ছা আমি এই প্রশ্নের সঙ্গে জড়িত একটু অন্য অ্যাঙ্গেলে নিয়ে যেতে চাচ্ছি প্রশ্নটাকে। সেটা হচ্ছে যে আমরা যে পুঁজির যে কথাটা একটু শুনলাম ফরহাদ ভাইয়ের আলোচনায়, একটা দীর্ঘ দার্শনিক পরিপ্রেক্ষিত থেকে তিনি রাজনৈতিক প্রস্তাবনা আকারে যে কথাগুলো বলেছেন, তার লেখার ভেতরে সেগুলো আমরা অনেকদিন ধরে পেয়েছি। আজকে আমার কাছে যেটা একটা খুব নতুন দিক মনে হয়েছে সেটা হচ্ছে উনি যে অধিকার তত্ত্ব এবং মানব মর্যাদার তত্ত্ব, এই দুটো প্যারাডাইমকে আলাদা করে যে বিশ্লেষণটা করলেন, এটা আমার কাছে খুবই একটা ভিন্ন আলাপ মনে ভালো হয়েছে। পয়েন্ট বলছেন। এবং এটা আমার কাছে মনে হয়েছে খুবই এটা নতুন শুনেন, যে অধিকার- মৌলিক একটা চিন্তা। এবং এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সব কিছুর কন্টেন্ট এবং মেথডোলজি দুটোই বদলে যাবে। আমার ধারণা যদি ইন্টারপোলেশন আমরা ঠিক মতো করতে পারি, Exactly, সেদিকে আমরা যাব, নিশ্চয়ই ধীরে ধীরে যাব। সেই আলাপটা অবশ্য আমি এখন করতে চাচ্ছি। আমার একটা টেকনিক্যাল প্রশ্ন, সেটা হচ্ছে যে পুঁজির যে কথাটা হাসিবুল যেটা বলেছেন, আমি জানতে চাচ্ছি এটা পুঁজিটা কি মানে পুঁজির যে নিয়ন্ত্রণটা আমরা বলছি, এটারও তো বিবর্তন হচ্ছে, ক্রমাগত পরিবর্তন হচ্ছে। 100-150 বছর আগে পুঁজি যে আকারে ছিল
বা যেভাবে মানুষকে তার যে স্বভাব আর কি, তার যে স্বভাব। স্বভাব হয়তো মোটা দাগে পুঁজির যে সার্বিক নিয়ন্ত্রণ সেটা আছে, কিন্তু তার ধরন কিন্তু বদলাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে ধরুন আমেরিকাতে পুঁজি যেভাবে কাজ করে, একটা নর্ডিক কান্ট্রিতে কিন্তু সেভাবে কাজ করে না। সেখানে কিন্তু পুঁজি কিছু সামাজিক দায়িত্ব গ্রহণ করে, সমাজের মধ্যে তার একটা দায়িত্বশীলতা, একটা ন্যায়পরায়ণতা, এগুলো ব্যাপারগুলো আসে, একটা সাম্যের দিকেও সে নিয়ে যেতে চায়। অর্থাৎ পুঁজি কিন্তু ক্রমাগত বিকাশশীল এবং পরিবর্তনশীল। সেই জিনিসটা থেকে আমি জানতে চাচ্ছি যে এই যে পুঁজির সমালোচনা আমরা করছি যে এটা খোদা হয়ে গেছে এখন, এর থেকে আমরা বেরিয়ে যাব, এর যে ক্লাসিক্যাল কিছু ব্যাখ্যা সোভিয়েত ইউনিয়নে হয়েছিল বা তারা যে এক্সপেরিমেন্টগুলো করেছিল সেগুলো তো ব্যর্থ হয়েছে। তাহলে আমাদের এখন আমাদের বিকল্প চিন্তাগুলো কোথায়, মানে আমরা এই পুঁজিটাকে কোথায় নিয়ে যেতে চাই? এটা আমি ইসলামী অর্থনীতির আলোচনাতেও খুব একটা দেখি না। হয়তো সেখানে সুদ, রিবা ইত্যাদি ভিত্তিক কিছু কথাবার্তা শোনা যায়, কিন্তু এরও আমি কোনো পূর্ণাঙ্গ কোনো ইশারা আমি ওর মধ্যে পাইনি, হয়তো বা আছে, আমার চোখে পড়েনি। আরেকটা হচ্ছে যে পুঁজিতান্ত্রিক ব্যবস্থাকে পরিবর্তনের যে বিকল্প চিন্তাগুলো ক্রমাগত তৈরি হয়েছে ইকোনমিক্সের ফিল্ডে, যেগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে তারা একটা সেলফ কারেক্টিং প্রসেসের মধ্যে গেছে। মার্কসের পরে আরও গত 150 বছরে যদি আমরা দেখি যে সেখানে কিন্তু তারা নানান রকমের পরিবর্তন এনে শ্রমিক শ্রেণী, তারপরে মানে কর্মী যারা সাধারণ, তাদেরকে কি করে মালিকানার ভেতরে আনা যায়, কি করে তাদেরকে আরো দায়িত্বশীলতা দেয়া যায়, তাদের আরো কিছুটা ওনারশিপ দেয়া যায়, এই ধরনের চিন্তাগুলো কিন্তু হচ্ছে। তো তাহলে এইখানে যে পুঁজির যে অ্যানালিসিসটা আমি দেখলাম একটু আগে, সেটা হচ্ছে একটু এসেনশিয়ালাইজড মনে হচ্ছে, যে পুঁজি যেন এক জায়গায় থেমে আছে, পুঁজি যেন একটা যান্ত্রিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, সেটা ওভারঅল ঠিক আছে, কিন্তু পুঁজির এই নিয়ন্ত্রণটা আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়েছে কিনা, এবং হয়ে থাকলে এটা থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি? আমরা এটা নিয়ে একটা লম্বা আলোচনা করি মনোহর ভাই, এটা একটা আলাদা সেশন করে। আমরা কিন্তু পুঁজিতন্ত্র বলি নাই, পুঁজি, মার্কসের ভাষাটা কিন্তু পুঁজি। দুটো জিনিস খেয়াল রাখেন একটু আমরা প্রশ্নটা করার সময়। একটা হলো পুঁজি, যেটাকে মার্কস আলোচনা করেছেন সিম্পলি থিওলজির মধ্যে যেটাকে আমরা গড বলি তারই রিপ্লেসমেন্ট। আর ক্যাপিটাল তার যে সেলফ এক্সপানশন এবং অ্যাকুমুলেশনের যে চরিত্র, তাতে তার রূপান্তর ঘটে, যেটা আপনি ঠিক বলেছেন। অবশ্যই রূপান্তর ঘটে, হিস্টোরিকে তার পরিবর্তন ঘটেছে। এর আগে তাকে আমরা বলতাম ইম্পেরিয়ালিজম, এখন তাকে আমরা বলি গ্লোবালাইজেশন। কেমন? এখন আমরা তাকে বলতে যাচ্ছি ফোর্থ টেকনোলজিক্যাল রেভলিউশন। কিন্তু ক্যাপিটাল এই ঘটনাগুলো ঘটাচ্ছে, ও কিন্তু একই, কর্তা কিন্তু সে একটাই, ঠিক আছে? কিন্তু আমরা একটা সেশন করবো ডিটেল এটা নিয়েও। এটা একটু লেখা, হাসিব লিখে রাখো। জি হ্যাঁ, 2 মিনিট কথা বলবো। বিষয়টা হচ্ছে যে পুঁজির খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই যে আমরা যে আলোচনা আসছে, এখানে একটা পুঁজির প্রভাবের একটা মানে সমকালীন একটা রূপ আমরা দেখতে পাই যে কিভাবে কি করতেছে। শ্রীলঙ্কার দিকে তাকাই আমরা যদি, যে তাদের বিশ্বাস, শিক্ষা, পছন্দ অপছন্দ কোনো কিছুই তাদের অবস্থান নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের অবস্থান বা ভাগ্য নিয়ন্ত্রণ করতেছে পুঁজি। কারণ সে পুঁজি যারা নিয়ন্ত্রণ করে আর কি, তাদের কারণে আজকে এখানে আমরা মূল্যস্ফীতি, রিজার্ভ নাই, যে আদলে দেখি বিষয়টা হচ্ছে যে একটা জাতিগোষ্ঠীর নাটাইটা তারা কিন্তু নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা একটা বিষয়। ইভেন এই যে যুদ্ধটা হচ্ছে ইউক্রেনে, রাশিয়াতে, রাশিয়া কিছু এক অর্থে কিছু পুঁজির ব্যাপারে তাদের নিয়ন্ত্রণের বিষয় আছে, সেইটা একটা থ্রেট হিসেবে দাঁড় করে। আবার কিছু রাষ্ট্রকে তারা তাদের কথা শোনাইতে বা তাদেরকে মানাইতে বাধ্য করতে চাচ্ছে। তো টোটাল খেলাটাই পুঁজির নিয়ন্ত্রণ। আবার কিছু ফেক পুঁজির একটা ভাবনা হাজির আমেরিকার মাধ্যমে আছে বিভিন্নভাবে,
কিছু বিষয় টিষয় আছে, সেইটাকে চ্যালেঞ্জ করতেছে চীনের যে ইয়েটা। তারা আবার একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে তারা একটা অন্যভাবে বিকল্প পুঁজি ব্যবস্থা দাঁড় করে পৃথিবীর নিয়ন্ত্রণটা তাদের দিকে নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। টোটাল খেলাগুলো হচ্ছে গিয়া পুঁজির খেলা। তা আমরা যদি একটু চোখ কান খোলার, কিন্তু আমার ভাগ্যটা আসলে আমার দ্বারা নিয়ন্ত্রিত না, যে বিষয়টা আজকে আমি ভালো আছি, আসলে কি ভালো আছে নরওয়ের কথাই বলছে, কোনো কারণে তারা যদি আমেরিকান কোনো ইন্টারেস্ট বা ইউরোপের ইন্টারেস্টের বিরুদ্ধে তাদের যেতে হয়, তখন তাদের অবস্থাটা কি হবে, তাদের সেই মানবিক চিন্তাভাবনা হালে পানি পাবে কিনা, বা তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় আছে। তো যেটা ভালো না সেটা আপাত দৃষ্টিতে ভালো আছে বলে ইভেন ধরে না। আমেরিকার মানুষ তো এখন সবচেয়ে ক্ষমতাধর একটা রাষ্ট্রের নাগরিক। কালকে তারা যে এই পুঁজির খেলায় একটা ট্র্যাপে পড়ে তারা যে বিপর্যস্ত হবে না, সেই গ্যারান্টিটাও কিন্তু কেউ দিতে পারতেছে না। সো আমরা একটু চিন্তা করলে, ভাবলে বুঝতে পারি যে আসলে আমরা যেটা আপাত দৃষ্টিতে আমি বলতেছি, আমি বা আমার নিজস্ব চিন্তা বা আমি আমার প্রয়োজনটা কোথায়, আদৌ প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো আসলে যার যার যেমন বিশ্বাসের বিষয়, বোঝাপড়ার বিষয়, পাশাপাশি একটু ভালোভাবে ভাবলে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলেই কি কোনো অবকাশ আছে কিনা নিজস্ব। আমি নিজে যেটা হচ্ছে বড়াইটা আমরা করতে চাইতে পারি বা করতেও পারি, একটা সেটা সুযোগ আছে কিনা, প্রশ্নটা থাকেই। তা আমি কোনো প্রশ্ন দিলাম না, তা আমি ব্যাখ্যা করলাম। আমাদের সেশনে যখন আমরা একটা সেশন পুঁজি নিয়ে করব, আমাদের সেশনে যেটা আমরা ব্যাখ্যা করব একই সঙ্গে, যে সে সেশনে করতে গিয়ে আমরা ব্যাখ্যা করব যে সেলফ এক্সপানশন কথাটা কেন মার্কস ব্যবহার করলো, আত্মস্ফীতি সে কেন ব্যবহার করলো, এটা আমরা ব্যবহার করব। এবং আসলে অন্যান্য দেশ যেগুলোকে আমরা সাম্রাজ্যবাদী দেশ বলি, তারাও কি তাদের নিজস্ব স্বাধীন কোনো ইচ্ছা বলে কিছু আছে? কেমন এটা কি মার্কস বলছে স্বাধীনভাবে তারা কিছু করে? মার্কসের কাছে গেলে দেখা যাবে মার্কস বুঝেন না, ওদের কোনো স্বাধীন কোনো ইচ্ছা নেই। তারাও কিন্তু পুঁজির বন্দী, মানে সেও যে সিদ্ধান্ত নেয় ওটা কিন্তু পুঁজির পক্ষে সিদ্ধান্ত না। আপনি ভোক্তা আকারে নিচ্ছেন, সে পুঁজির বিনিয়োগকারী আকারে নিচ্ছে, প্রত্যেকে কিন্তু পরিচালিত হচ্ছে একই চক্রের মধ্যে একটা। এটাকে তারা সে মধ্যে সার্কিট অফ ক্যাপিটাল, এটা খুব বিখ্যাত, সেকেন্ড ভলিউম পড়লে আপনারা এটা অনেক পরিষ্কার হবে। এই জন্য আমি সবসময় বলেছি মার্কসের অরিজিনাল বই পড়তে হবে, মানুষের কানে কথা শুনে পড়লে আপনি কিছু বুঝতে পারবেন না, এটা সিরিয়াস কাজ দীর্ঘদিনের কাছে। আর আরেকটা হলো যে আরেকটা কথা মার্কস বলেছেন, যেটা আমরা আলোচনাতে ডিটেলে যাবো, কিন্তু আপনার মনে রাখলে ভালো লাগবে, এখানে বলে ফেললে ভালো। একটা হচ্ছে মার্কস একটা কথা বলেছিলেন, যেখানে চীন সফল হয়েছে, বললাম চীন কেমন সফল হলো, সোভিয়েত লীগ কেন ভেঙে গেল। সফলের পেছনে প্রথম কাজটা হচ্ছে মার্কস জার্মান ইডিওলজিতে একটা কথা বলেছিলেন, যখন পুঁজি যখন এরকম বিশ্ববাজার তৈরি করছে এবং ধীরে ধীরে সে বিকশিত হয়ে উঠছে, তখন অনেক দেশে পুঁজি বিরোধী আন্দোলন হবে এবং তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, সমাজতন্ত্র কায়েম করবে, এটা স্থানীয় সমাজতন্ত্র। কিন্তু এই সমাজতন্ত্র তারা রাখতে পারবে না, এই সমাজতন্ত্র পরবর্তীকালে ভেঙে গিয়ে পুঁজির চাপে গ্লোবাল ক্যাপিটালের, এখনকার যে ক্যাপিটালের যে চরিত্রটা, এটার চাপে এটা ভেঙে যাবে। লেনিন সেখানে তফাৎটা করলো যে না, যেসব দেশগুলো পুঁজির সার্কিটটা দুর্বল সেখানে সমাজতন্ত্র কায়েম করা পসিবল করে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা তর্ক ছিল, যেটাকে এপ্রিল থিসিস বলে, যেটা আপনার যেহেতু রেভলিউশনারি পলিটিক্স সম্পর্কে হয়তো অতটা অবগত নন বলে এই ইন্টারেস্টিং থিসিসটা জানেন না, কিন্তু আমি বলি যে আক্রামণদের অবশ্যই জানা দরকার। এপ্রিল থিসিসের বক্তব্য কী ছিল, যে যখনই বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশনটা যুদ্ধের পরে লেনিনটা সফল হয়ে গেছে বলশেভিক 1917-এ, তখন লেনিন আর্গু করলেন আমরা তো সমাজতন্ত্রে এখন যাইতে পারি, তা আমরা যাবো না কি জানো, কারণ আমাদের তো কর্তা সত্তা, আমাদের রুহানি সত্তা তো বেশি বিকৃত হয়ে গেছে, তো আমরা সমাজতন্ত্রে যাব। সেই ক্ষেত্রে মার্কসের ভার্সন ছিল এটা হবে না। কেন হবে না? কারণ যতক্ষণ পর্যন্ত না পুঁজিতান্ত্রিক উৎপাদন শক্তির বিকাশটা এমন একটা স্তরে না যায় যেখানে সমাজতান্ত্রিক রূপান্তর, মানে যেহেতু মানুষকে তো খেয়ে পরে বাঁচতে হবে,
তাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এমন জায়গায় না যায় যাতে মানুষের সেই সমাজতান্ত্রিক রূপান্তরটা ঘটতে পারে। তার আগে পর্যন্ত এই ধরনের বিপ্লবটা ব্যর্থ হবে, কিন্তু লেনিন সেটা শুনেন নাই। লেনিন কিন্তু এটা করতে গেছেন, মানে তিনি ক্ষমতায় থেকে তিনি উৎপাদন শক্তির বিকাশ ঘটাতে গেছেন। ম্যানসেভিকদের সঙ্গে তার ঝগড়া, বেলশেভিকদের সঙ্গে ঝগড়া সাংঘাতিক গুরুত্বপূর্ণ। চীনারা এই ঝগড়া থেকে শিক্ষা গ্রহণ করেছে। তারা কিন্তু মাও জেদুং যখন তারা বলে আবার সেই পুরনো পদ্ধতিতে, লেনিনের পদ্ধতিতেও তারা যখন এটাকে একটা সমাজতান্ত্রিক লাইনে তারা যেতে গেছেন, তখন দেং শিয়াওপিং এরা মাও জেদুং যতদিন জীবিত ছিল তার সঙ্গে সঙ্গে তারা থেকেছে, তাকে দুর্বল করেন নাই, কিন্তু তারা এটাকে সমর্থন করে নাই। আর মার্ক্সের হওয়ার পর সঙ্গে সঙ্গে 76-এর পর থেকে আপনার অত্যন্ত দ্রুত বেগে তারা তাদের ইকোনমিক পলিসি বদলেছে। তারা বলেছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দ্রুত এবং ত্বরান্বিত ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট, কারণ ওখানে বুর্জোয়া শ্রেণী নাই। তাহলে ওই ডেভেলপমেন্টটা কারা করবে? সেটা করবে কমিউনিস্ট পার্টি করবে। ফলে কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, কিন্তু কমিউনিস্ট পার্টি যদি এটা গণতন্ত্র তথাকথিত বুর্জোয়া গণতন্ত্র দেয়, তাহলে সেখানে কারা আসবে? বুর্জোয়া শ্রেণী আসবে। তারা এই ট্রান্সফরমেশনটা করতে দেবে না। ফলে তারা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তারা অবশ্যই পাশ্চাত্যের মার্কিনদের লিবারেলিজম এবং এগুলোকে তারা এক ফোঁটা দাম দেয় না। বলে এইসব চাচামাচি কোনো লাভ নেই। আমরা পলিটিক্যালি নিয়ন্ত্রণ করবো, যেটা তিয়ানমেন স্কোয়ারের কথা বলছেন আপনারা। দেং শিয়াওপিং ছিল, তিনি একদম তিয়ানমেন স্কোয়ারের পেছনে যা লোকটা ব্রুটালি এটাকে দমন করেছে। ফাইন, আমি এটার পক্ষে না, সেটা বড় কথা না, কিন্তু এটা নির্ভর করবে, ইতিহাসে বিচার করবে। আজকে যে চীন যে জায়গায় গেছে তা সেটা তার করাটা কি সঠিক ছিল কিনা, মার্কিন যুক্তরাষ্ট্র যে বিপ্লবটা করতে গেছিল সেটাকে তিনি প্রথমে একদম বন্ধ করে দিতে চেয়েছেন কিনা, এটা আমরা সেখান থেকে বুঝবো। আর আজকে তাহলে তিয়ানমেন স্কোয়ার যদি সফল হয়ে যেত, আজকে এই চীন থাকতো? এই প্রশ্ন নিজেকে করেন। তাহলে যখনই আমরা এই ধরনের হিউম্যানিজমের জায়গায়, মোরাল জায়গা থেকে যখন আমরা আর্গুমেন্টটা করি, তখন আমরা কিন্তু পলিটিক্সের আর্গুমেন্টটা করি না, আমরা কোনো মোরালিটি আর্গুমেন্টটা করি। তো ফাইন, সে মোরালিটিতে আমার কোনো আপত্তি নেই, আই রেসপেক্ট দ্যাট কাইন্ড অফ মোরালিটি। তাহলে চীন কিন্তু কমিউনিস্ট পার্টির হাল ছাড়ে নেই শক্তভাবে, এবং সেটা পরাশক্তি আকারে এসছে। এবং তার যে জিও স্ট্র্যাটেজিক তার যে চিন্তাটা, সেখানে সে তার যে টাকা পয়সা সে দিছে, জমছে ডলার, কি কোথায় জমছে? আমেরিকান ট্রেজারিতে ডলার, এগুলো সব কাগজ, কিন্তু সব ছাপছে কিন্তু আমেরিকানরা ডেফিসিট বাজেট করে করে। এই ডলার তো কাগজ। ফলে এই আবার যদি সে যদি ইয়েন বিশ্বমুদ্রা বানায়, তাহলে ডলারটা কাগজ হয়ে যাবে। তো সে মোটেও ওটাকে বদলায় না। সে করছে কি, কাগজগুলোকে বিনিয়োগে নিয়ে চলে গেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এমনভাবেই করছে পুরনো সিল্ক রোডে, যাতে আগামী দিনে যত ব্যবসা বাণিজ্য হয় ইউরেশিয়াতে, সমস্ত সুবিধা চীন অটোমেটিক্যালি পায়। তাহলে আরেকটা ক্যাপিটালিজমের চরিত্র সে দিছে, যার বিরুদ্ধে আপনাকে আগামী দিনে লড়তে হবে। আপনি ইটস নট সো ইজি। আমি ভাববেন না যে এটা সিম্পলি, কিন্তু চীন এই কাজটা করতে পেরেছে কেন? বিকজ চীন থরলি ক্যাপিটাল পড়ছে, মোরালিটির ভেতরে যায় নাই। সে মার্ক্সের মতন ক্যাপিটাল বুঝছে যে আমাকে ক্যাপিটাল বড় করতে হবে। আমরা আগামী সেশন যখন করবো, এই সেশনটা আমরা আগে পড়ে শোনাবো। আমি আশা করি আমি কিছু পাবো আমার কাছে, নিশ্চয়ই। কিন্তু চীন একবারও সমাজতন্ত্রের দিকে ইয়ে করে না, কিন্তু বলছে এটা কমিউনিজম বলে। এটা চীনা ধাঁচের কমিউনিজম। সে আগে প্রথমত উৎপাদন শক্তির বিকাশ ঘটাবে, সে টেকনোলজিক্যাল বিকাশ ঘটাবে, তার লোকরে গরিব মানুষকে উঠে নিয়ে আসবে আগে। এটা হচ্ছে তার প্রথম টাস্ক, পলিটিক্যাল টাস্ক। এটাকে সে পলিটিক্যাল টাস্ক আকারে নিয়েছে, ঠিক আছে। চীনা ধাঁচের কমিউনিজমের প্রথম কাজ হলো ইকোনমিক রিফর্ম, ম্যাসিভ ইকোনমিক রিফর্ম। এবং চীনা তো করে দেখাতে পারছে, ও তো করে দেখাচ্ছে প্র্যাকটিক্যালি। আপনি এরপর যদি বলেন যে হ্যাঁ কমিউনিজম ব্যর্থ হয়েছে, কোথায়? চীনা তো কমিউনিজম না, এটা তো টোটালিটারিয়ান স্টেট। তা আপনার কী কথা? ও তো টোটালিটারিয়ান স্টেট, তো তর্ক করছে না তোমার সঙ্গে। সেটা লিবারেলিজম বিশ্বাস করে, এটা বিলিভ ইন লিবারেলিজম। তর্কটা হচ্ছে লিবারেলিজম নাকি কমিউনিজম। ওরা বলছে কমিউনিজম। ফলে পলিটিক্যাল পাওয়ার উইল রিমেইন কার হাতে? কমিউনিস্ট পার্টির হাতে থাকতে হবে পলিটিক্যাল পাওয়ার। সেটা কীরকম পাওয়ার? এটা একনায়কতান্ত্রিক। বুর্জোয়া শ্রেণী যেরকম একনায়কতন্ত্র আছে, বুর্জোয়াদের মধ্যে কি গণতন্ত্র, আর যারা বুর্জোয়া না শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে একনায়কতন্ত্র, ওরাও বলে আমরা যখন আসছি, আমরা গরিব মানুষদের একনায়কতন্ত্র, বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে কেমন, কিন্তু আমাদের নিজেদের মধ্যে গণতন্ত্র। তো চীনা পার্টির মধ্যে গণতন্ত্র নেই কে বলেছে? নাকি এমনি আসে নাকি? সে তো এই যে আমেরিকান ডেমোক্রেসি, সে
পাতা দেয় না। ওদের মধ্যে গণতন্ত্র না থাকতে পারে নাকি? এটাকে যে কোনো ইডিয়েটও বুঝে কোনো লোক ক্ষমতা থাকতে পারে না আনলেস দ্যার ইজ সাম কাইন্ড অফ কি কালেকটিভ আপনার ডিসিশন না থাকতে হতে পারে না। জি ঠিক আছে, তাহলে আমরা কমিউনিস্ট পার্টির ইস্তারটা পড়বো, আমরা ক্যাপিটাল নিয়ে একটু আলোচনা করব। আর যেহেতু মনোহর ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, এই ক্যাপিটালের চরিত্র স্ক্যান্ডিনেভিয়ান এটাও মানে ভিন্ন ভিন্ন রকম ক্যাপিটালিস্টের এই ক্যাপিটালিস্ট গ্লোবাল অর্ডারের মধ্যে কারা তার মধ্যে দুর্বল যে জায়গাগুলো তারা তাদের মতন করে এটা করতে পারছে। তা আমরা কি করব? এখন আমাদের নেতারা আছে আগামী দিনে যারা প্রধানমন্ত্রী মন্ত্রী হবেন, তারা কয়েকজন এখানে হাজির আছেন, তাদেরকে প্রশ্ন করব আমরা কি ফরহাদ ভাই, আমি প্রশ্নটা করি এটার সাথে রিলেটেড। আমি দিচ্ছি একটা আমি ওদেরকে একটুখানি আমি জায়গায় তুলতেছি আর কি, যে যারা আসছেন তারা আগামী দিনে কী করবেন দয়া করে আপনাদেরকে করতে হবে, নাহলে কদিন পরে ফরহাদ ভাই কিন্তু আপনাদের বিরুদ্ধে লিখবে। ফলে কথা খুব পরিষ্কার বলতে হবে না। ওরা কর্মসূচি দিতেছে পুরনো, আমার মনে হচ্ছে 6 দেওয়ার মতন এটা কর্মসূচির মধ্যে হয়ে যাবে, কিচ্ছু হবে না ওগুলো, বলে কিছু না। ওরা আমার সঙ্গে কাজ করছে, বর্ডার বলে কিছু না, সবই শিখছে আমার কাছে এগুলো, কিন্তু কর্মসূচির দিকে অন্যটা দিয়ে বসে আছে, এটা হয় না ওটা। তাহলে আমাদেরকে নিঃসন্দেহে এখনই যেটা ফিজিবল, এখন আমরা একটা বিপ্লবী কমিউনিস্ট প্রোগ্রাম দিয়ে বসবেন, এগুলো ননসেন্স, এগুলো এরকম নাই। আমাদের এখানে ইকোনমিক পলিসি কী করবো, আমরা কেমনি করি ইকোনমিক ডেভেলপ, আমাদের প্রায়োরিটিটা কী? 1টা 2টা 3টে 4টা ম্যাক্সিমাম 2টা প্রায়োরিটি হয়তো বা। হ্যাঁ, এবার প্রশ্ন করে, সরি সময় বেশি নেই, জাস্ট এটা মানে পরের সেশনে আলাপের জন্য করে দিচ্ছি। সেটা হচ্ছে অবশ্যই চীনের কথা চলে আসছে, আমি এখানে কমিউনিজম আর লিবারালিজমের কথা চলে আসছে। এখানে মানবিক মর্যাদার জায়গাটা এটা বুঝতে চাই, কারণ হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু যদি চীনের ক্ষেত্রে ধরি, কিন্তু সেখানে আমার মানবিক মর্যাদা কি একইভাবে এনশিওর হচ্ছে কিনা এই জায়গাটা বুঝতে যাচ্ছি। আর আরেকটা জিনিস, এটা ছোট করে একটা ঘটনা বলি, এটা আমি যে কথাটা আসছিল, আমার এক বন্ধু সে চাকরি করতে হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থায় আফ্রিকাতে, সে কেনিয়াতে। পরে সে একবার বতসোয়ানাতে গেল, যে দেখে এক লোক লেবু বেচতেছে 1 ছড়ি, এবং এটা এত ফ্রেশ ছিল সে প্রতিদিন ওখানে যাবে না, সে ভাবলো যে আমি পুরোটা কিনে নিয়ে আসি। সো সেই লোককে বললো যে আমি তোমার পুরোটা নিয়ে নিব, সে বেচবে না। তো জিজ্ঞেস করা অবাক হয়ে গেলো যে কেন বেচবে না? তার উত্তরটা ছিল, তাহলে আমি সারাদিন কি করবো? সেই ঘটনা এসে আমার বন্ধু আমাকে বলছে যে তার কাছে আসলে এই বিক্রিটা আসলে টাকাটা মুখ্য না, তার কাছে মুখ্যটা হচ্ছে সারাদিন সে কি কাজ করবে, এটাই তার কাজ, এবং একটা করে লেবু বেচবে, একসাথে লেবুটা বেচবে না। সো এখান থেকে আমি একটু রিলেট করতে পারি যে এটাই হয়তো আমি যেটা যে ডিসিশন নিচ্ছি যে আমার উপর কন্ট্রোলটা, এটা একটা আমাকে সবসময় ভাবায় যে কথা বলছি একদিক থেকে, বারবার বলছি যে প্রফিট ম্যাক্সিমাইজেশন ডেভেলপমেন্ট, বাট সেটা কোন ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টে আসলে আমি নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারবো না, এটা বলে শেষ করলাম। এটা নিয়ে পরবর্তী কথা খুবই ভালো পিয়াস। কিন্তু আমরা যেহেতু আমরা একসঙ্গে অধিকার নিয়ে প্রচুর কাজ করছি, আপনি করছেন, আমরা করছেন, আমরা একসঙ্গে। আপনি আজকে আমার কাছে শুনলে চুপ করে আছেন যে আমি বলছি বলে, আমরা লিবারালিজম এবং অধিকারের ক্রিটিক করছি, ঠিক না? ওকে, কিন্তু আমরা তো অধিকার নিয়ে কাজ করি, সেটাও কিন্তু আমাদের আলোচনা করা দরকার যে অধিকারের স্ট্র্যাটেজিক্যালি অধিকার নিয়ে কাজ করা উচিত কিনা, যদি আমার মর্যাদার কথাটা সঠিক থাকে, ঠিক না? এটা কিন্তু একটা ইস্যু হওয়া উচিত। আমি চাইছি যে আপনি আমাকে প্রশ্ন করবেন, বিপদে ফেলবেন, কিন্তু ফেলেন নাই, যাক এনিওয়ে, কিন্তু আমরা আলোচনা করবো, এটা একটা ইস্যু। মর্যাদার কথা সম্পর্কে আমি যদি আমি তুলেন, তাহলে তুমি কেন আপনি চীনের যে ইকোনমিক প্রোগ্রাম, এটা তো মানবিক মর্যাদা রক্ষার প্রোগ্রাম, ঠিক না? মানবিক অধিকার না। উরুগুয়ে কত মুসলমানকে অত্যাচার হতে, এটা ইস্যু না তার জন্য। আপনি যদি চীনের সরকারকে যদি উৎখাত করতে চান গণতন্ত্রের জন্য, এটা ওর কাছে এখন এই অধিকারের রাজনীতি সে করে না, এটাকে সে ব্রুটালি দমন করবে। হুজিস্টু যারা অধিকার আলারা, আমরা যারা চেঁচামেচি করি, ফাইন, অসুবিধা নেই। চীন এগুলোর কোনো শেষ হয়েছে, মানে এটা চীনের কাছে এটা কোনো ইস্যুই না। চীনের কাছে ইস্যুটা হচ্ছে আমি যে গরিব লোকটা খেতে পাচ্ছে না, আগে তাকে টানা তুলি, আগে তাকে খাওয়াই, সে শিক্ষা পাচ্ছেন না, মর্যাদা, এটা আমি তাকে দিই, এটা হলো মানবিক মর্যাদা। তাহলে অধিকার এবং মানবিক মর্যাদা কিন্তু সিম্পল একটা হিউম্যান রাইটসের ইস্যু না, হ্যাঁ, এটা ইকোনমিক পলিসির ইস্যু। আমি পেট বুঝতে পেরেছি কথাটা, তো আমরা এটা আলোচনা করব। আমার রুমের নাম আগে যাবে ফরজার নামাজ, আচ্ছা, নামাজের অনেকে জুমার নামাজে যাবে, সুতরাং আমরা